আজকে শুরু করছি সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের পার্ট 1। আজকে আমরা পড়ব যে একটা কম্পিউটারের ইন্টারনাল অংশগুলো কিভাবে কাজ করে। আমরা জানি কম্পিউটারের মেন দুটো পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে সমস্ত অংশকে আমরা বাইরে থেকে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি, সেগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে তার ভিতরের অংশ, যেটাকে আমরা চোখে দেখতে পাই কিন্তু স্পর্শ করতে পারি না। একটা হার্ডওয়্যার এবং একটা সফটওয়্যার একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া চলতে পারে না। একটা সফটওয়্যার হচ্ছে একটা হার্ডওয়্যারের প্রাণকেন্দ্র, যেটা ছাড়া কিন্তু একটা হার্ডওয়্যার চালানো সম্ভব না। তাহলে আজকে শুধু সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসছি যে সফটওয়্যার বলতে কি বোঝো এবং এর উদাহরণ। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভাষায় লেখা কিছু কমান্ডের মাধ্যমে ছোট ছোট প্রোগ্রাম তৈরি করা হয়। একটা কমান্ড মানে হচ্ছে একটা নির্দেশিকা, একটা নির্দেশ যেভাবে কাজটা করবে, সেই নির্দেশকে কম্পিউটারের ভাষায় বলা হয় কমান্ড বা আদেশ। এরকম কতগুলো কমান্ড নিয়ে অনেকগুলো ছোট ছোট প্রোগ্রাম তৈরি হয়, আর কতগুলো প্রোগ্রামের সমষ্টি হচ্ছে একটা সফটওয়্যার। যে সফটওয়্যারটা একটা সম্পূর্ণ হার্ডওয়্যারকে চালাতে পারে। 1958 সালে জন ডাব্লিউ টার্কি প্রথম এই সফটওয়্যার শব্দটা ব্যবহার করেছিলেন। এই সফটওয়্যার ছাড়া কম্পিউটার একটা কি শুধুমাত্র বাক্সের মতো আচরণ করে। আমি একটু আগেই বললাম যে হার্ডওয়্যারের প্রাণকেন্দ্র হচ্ছে সফটওয়্যার, যেটা ছাড়া চালানো সম্ভব না। তো সফটওয়্যার হচ্ছে অনেক রকম ধরনের হয়। তা বেসিক্যালি সফটওয়্যার হচ্ছে সবই গড় অবস্থা একটা, যেটা মাইক্রোসফট উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, এমএস অফিস প্যাকেজ, অ্যান্টিভাইরাস, এগুলো সবই হচ্ছে এক এক ধরনের সফটওয়্যার এবং তার ভাগগুলো আমরা পরে আলোচনা করছি। এরপরে রয়েছে সফটওয়্যারের প্রয়োজনীয়তা। সফটওয়্যারের কাজগুলো কি? সফটওয়্যার কম্পিউটারের সিস্টেমের সমস্ত হার্ডওয়্যারগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে ব্যবহারকারীর উপযুক্ত পরিবেশ প্রদান করে, একটা কমিউনিকেট তৈরি করে। একটা কম্পিউটারের সাথে একটা ব্যবহারকারী ইউজারের একটা কমিউনিকেশন তৈরি করে, একটা কোঅর্ডিনেটের কাজ করে। ব্যবহারকারীর বিভিন্ন ধরনের কার্যাবলী সফটওয়্যারের মাধ্যমে সম্পাদন করা হয়। ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে যোগসূত্র স্থাপন করে। সফটওয়্যার ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে সমস্ত ক্রিয়া বা প্রতিক্রিয়া সেগুলো তৈরি করা যায়। এগুলো আমরা আস্তে আস্তে পরে জানব। এরপরে দেখো এই যে ভাগগুলো, এই ভাগগুলো এক একটা বইয়ে এক এক ধরনের থাকে। বিভিন্ন লেখক তার মতবাদ অনুযায়ী বিভিন্ন রকমের ভাগে বিভক্ত করেছে সফটওয়্যারগুলোকে। সবগুলোই কিন্তু একই, কোনোটাই খারাপ বা কোনোটা ভালো এরকম কিছু না, সবগুলোই ঠিক, কোনোটাই ভুল না। এক একটা বই এক এক রকম থাকবে। প্রথমে দেখো রয়েছে সফটওয়্যার। সফটওয়্যারকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটাও দুটো ভাগে বিভক্ত, একটা সফটওয়্যার প্যাকেজ আর একটা হচ্ছে ইউজার রিটেন সফটওয়্যার। ইউজার রিটেন সফটওয়্যার বলতে এটা একটা কাস্টমাইজ সফটওয়্যার, যেটা বিভিন্ন পার্টিকুলার কোনো একটা কাজে সেই সফটওয়্যারটা কোনো একটা প্রোগ্রামের তৈরি করে। যেমন হয়তো কোনো একটা দোকানের একটা বিল তৈরি করার জন্য পার্টিকুলার সেইটুকু কাজের জন্য লাগে, তার বিভিন্ন রকম মেটেরিয়াল আছে, সেটা সার্চ করে সেখান থেকে বিল তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে ব্যবহারকারী তৈরি সফটওয়্যার বা ইউজার রিটেন সফটওয়্যার বা কাস্টমাইজ সফটওয়্যার ব্যবহার করা যায়। এরপরে আসছে আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কতগুলো অনেক ভাগ রয়েছে, যেমন এডিটার, ট্রান্সলেটার, লিঙ্কার, লোডার, ডিবাগার, লোকেটার। এগুলো হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যেটা ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতে সাহায্য করে, বিভিন্ন ধরনের কমান্ডকে প্রসেস করতে সাহায্য করে। ট্রান্সলেটরকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা অ্যাসেম্বলার, একটা কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। এই ভাগগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা আসছি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংজ্ঞা। সিস্টেম সফটওয়্যার হচ্ছে একটা মেন সফটওয়্যার যার মাধ্যমে কোনো একটা পার্টিকুলার হার্ডওয়্যার ঠিকমতো কাজ করে।
বা প্রসেসরের সাথে কমিউনিকেট করে কাজ করে। কোনো একটা কম্পিউটারের হার্ডওয়্যারকে সঠিকভাবে কার্যক্ষম করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশযুক্ত প্রোগ্রামের সমষ্টিকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। একটা সিস্টেম সফটওয়্যার যদি নাম বলা হয় তাহলে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। এই উইন্ডোজ হচ্ছে একটা বড় সিস্টেম সফটওয়্যার যেটা আমাদের টোটাল কম্পিউটারকে চালাতে সাহায্য করে। সেই রকমই আমাদের ফোনের মধ্যে একটা সিস্টেম সফটওয়্যার থাকে যার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড, সেটাও একটা সিস্টেম সফটওয়্যার। আমরা যদি কম্পিউটারে কোনো নতুন কিবোর্ড বা নতুন মাউস যুক্ত করি সঙ্গে সঙ্গে কিন্তু ফাউন্ড নিউ হার্ডওয়্যার দেখায়। তো তার মধ্যে ছোট প্রোগ্রামটা আছে বা ছোট যে সফটওয়্যারটা আছে সেটাও হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারগুলোকে বলা হয় অপারেটিং সিস্টেম, যেটা অপারেট করতে সাহায্য করে, কোনো ডিভাইসকে চালাতে সাহায্য করে। সিস্টেম সফটওয়্যার টোটাল কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেটাকে ব্যবহারের উপযোগী করে তোলে। যেমন অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার যেমন কম্পাইলার, ইন্টারপ্রিটার, এগুলো সবই হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। এরপরে আসছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনো পার্টিকুলার কাজে লাগে, মানে কোনো একটা কাজের জন্য সেই পার্টিকুলার সফটওয়্যারটাকে দিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন ছবি আঁকার জন্য আমরা পেইন্ট ইউজ করি, সেটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে বিভিন্ন রকম ভাগ আছে, এই ভাগগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, কোনো একটা ডেটাবেস তৈরি করার জন্য স্টুডেন্ট ডেটা হোক বা এমপ্লয়ি ডেটা হোক বা কোনো একটা জায়গায় জনসংখ্যার সমষ্টি হোক, সেইগুলো একটা ডেটাবেস মানে ডেটা তুলে রাখার জন্য যে সিস্টেমটা মানে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। যেমন ওরাকেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইএসকিউএল, এগুলো হচ্ছে এক এক ধরনের ডেটাবেস সফটওয়্যার। তারপরে রয়েছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম টাইপ করতে পারি, সেগুলোকে এডিট করতে পারি, মডিফাই করতে পারি, যেমন নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, এগুলো। মাল্টিমিডিয়া সফটওয়্যার, যার মাধ্যমে আমরা মুভি দেখতে পারি, ভিডিও দেখতে পারি, গান শুনতে পারি, সেগুলো সব হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। যেমন ভিএলসি প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, গম প্লেয়ার, এগুলো সব হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। মায়া, 3ds Max, এগুলো সব হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার, যার মাধ্যমে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অ্যাকাউন্টিং সফটওয়্যার, যার মাধ্যমে বিভিন্ন রকম হিসাব নিকাশ রাখা যায়, সেটা হচ্ছে ট্যালি। এন্টারটেনমেন্ট সফটওয়্যার, যেমন রিয়েল প্লেয়ার, বিভিন্ন রকম খেলা মানে গেম, মানে কম্পিউটারের গেমও হতে পারে, ফোনের গেমও হতে পারে, সেগুলো হচ্ছে এক ধরনের এন্টারটেনমেন্ট সফটওয়্যার। যদিও আমরা ফোনের ওই সফটওয়্যারগুলোকে অ্যাপ নামে পরিচিত, অ্যাপ্লিকেশনের শর্ট ফর্ম হচ্ছে অ্যাপ, ওই নামে পরিচিত। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, যেমন হচ্ছে অ্যাডোব পেজ মেকার, কোরেল র, এগুলো সব হচ্ছে ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার। ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং সফটওয়্যার, যেমন রাস্তাঘাট তৈরি করা, কোনো জমির ম্যাপ তৈরি করা, সেগুলো অটোক্যাড নামক একটা সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়। তাহলে এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। এরপরে আসছি অপারেটিং সিস্টেমের সংজ্ঞা এবং তার বিভিন্ন প্রয়োজনীয়তা বা কাজ। অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম বা সফটওয়্যার যেটা কম্পিউটারের সিস্টেমের সমস্ত হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে। প্রসেসরের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করে বিভিন্ন রকম হার্ডওয়্যারগুলিকে ইনস্টল করে, প্রসেসরের সাথে তার কমিউনিকেট করায় এবং সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তোলে। কোনো একটা ইউজারের সাথে সেই ডিভাইসটার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে। যেমন কোনো একটা পেন ড্রাইভ যখন কম্পিউটারের মধ্যে ইনসার্ট করা হয় তখন তার মধ্যে থাকা সেই সফটওয়্যারটা ইনস্টল হয় এবং প্রসেসরের সাথে কমিউনিকেট করতে পারে, তাকে চিনতে সাহায্য করে যেটি একটা পেন ড্রাইভ ট্রাস্টেবল। তাহলে একটা ইউজার কম্পিউটারের সাহায্যে সেই পেন ড্রাইভের মধ্যে কিন্তু ডেটা আদান প্রদান করতে পারে। এই অপারেটিং সিস্টেমের দুটো প্রধান কাজ, একটা হচ্ছে রিসোর্স ম্যানেজার, যার সাহায্যে সমস্ত যন্ত্রাংশগুলিকে নিয়ন্ত্রণ করা যায়, আর একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন সম্পর্কে এখানে বইয়ে কিছু তথ্য নেই, মানে ব্যাখ্যামূলক কোনো কিছু নেই। তো ভার্চুয়াল মেশিনটা একটা ক্লাউড এনভায়রনমেন্টের জন্য লাগে। ক্লাউড মানে হচ্ছে অনলাইন স্টোরেজ। এই ক্লাউড এনভায়রনমেন্ট বা ক্লাউড টেকনিকের
কাজে এই ভার্চুয়াল মেশিনটা লাগে, ভার্চুয়াল মেশিনের টেকনিকটা কাজে লাগে। এবার অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজ বা প্রয়োজনীয়তা এগুলো এখান থেকে পড়তে হবে। যে কম্পিউটার সিস্টেমের সমস্ত যন্ত্রাংশগুলিকে নিয়ন্ত্রণ করে বুটিং প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার চালু করে। এই বুটিং হচ্ছে কি, আমাদের অপারেটিং সিস্টেমটা যখন প্রথম র্যামে স্টোর হয়, র্যাম সেই অংশটাকে নিয়ে কিন্তু কন্টিনিউ চালাতে থাকে, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে বুটিং। যখন আমরা কম্পিউটারে পাওয়ার অন করি, সঙ্গে সঙ্গে কি একটা উইন্ডোজের লোগো দেখা যায়, যেমন উইন্ডোজ 7-এর ক্ষেত্রে 4টে ফ্ল্যাগ উড়ে আসছে, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে একটা সার্কেল ঘুরছে। ওই সময়টাকে বলা হচ্ছে বুট। বুট করছে যখন কম্পিউটার শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে, ওই জায়গাটাকে বলা হয় বুটিং। অপারেটিং সিস্টেমের প্রথম বুট অংশটা র্যামের মধ্যে স্টোর হয় এবং র্যাম সেটাকে কন্টিনিউ চালাতে শুরু করে, ওই প্রসেসটাকে বলা হয় বুটিং। বুটিং দু প্রকার, একটা ওয়ার্ম বুটিং, একটা কোল্ড বুটিং। বুটিং নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। এরপরে হচ্ছে কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করা। আমি একটু আগেই বললাম কোঅর্ডিনেটরের কাজ করে। কম্পিউটার সিস্টেমে রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করে। রিসোর্স ম্যানেজার এখানে 4 প্রকার দেওয়া আছে, একটা মেমোরি ম্যানেজমেন্ট, একটা প্রসেসর ম্যানেজমেন্ট, একটা ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট এবং একটা ফাইল ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট বলতে এখানে র্যামের ভূমিকা, কতটা র্যাম ইউজ করা যায় সেটা কিন্তু অপারেটিং সিস্টেম কাজ করে, সেটা কন্ট্রোল করতে পারে। যে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার যখন কাজ করছে, তাকে র্যামের কতটা অংশ দিয়ে চালানো যাবে সেই কাজটা কিন্তু অপারেটিং সিস্টেম করতে পারে। প্রসেসর ম্যানেজমেন্ট, একটা প্রসেসর অনেকটা স্পিড থাকে, যেটাকে গিগাহার্টজে মাপা হয়। তো একটা প্রসেসর যদি কোনো একটা পার্টিকুলার কাজে যদি 100% প্রসেসিং খরচা করে দেয়, তার সমস্ত শক্তিটা যদি কোনো একটা পার্টিকুলার কাজে লাগিয়ে দেয়, তাহলে একটা কম্পিউটার যদি আরেকটা টাস্ক চালানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। সেই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমগুলো প্রসেসরের ওই স্পিডকে একটু কম বেশি করে দুটো টাস্ক করতে সাহায্য করে, মাল্টিটাস্কিং যেটা। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, আমাদের কম্পিউটার বিভিন্ন রকম ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো আছে, তাদের মধ্যে কমিউনিকেশন করতে হয়, সেগুলো ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট হিসেবে কাজে লাগে। আর একটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো ফাইল বা ফোল্ডার, যা যা তথ্য রাখা হয়, সেই তথ্যগুলোও কিন্তু বিভিন্নভাবে ম্যানেজ করতে হয়, মডিফাই করতে হয়, কপি পেস্ট, ডিলিট, রিমুভ, রিনেম, এইগুলো করতেও কিন্তু একটা সময় লাগে বা তার পেছনেও কিন্তু একটা পরিশ্রম দিতে হয়। সেই কাজটা করে আমাদের অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের সমস্যা ত্রুটিগুলির অপারেটিং সিস্টেম সমাধান করে কম্পিউটার সিস্টেমকে সচল রাখতে সাহায্য করে। তাহলে অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজ বা প্রয়োজনীয়তাগুলো পড়তে হবে। এরপরে আসছি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে সংক্ষেপে আলোচনা বা ব্যাখ্যা। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে সবগুলো প্রয়োজন নয়। যেমন প্রথমে আছে ব্যাচ অপারেটিং সিস্টেম, এটা অত গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট একটু দেখার জন্য, মানে এটা সেই পাঞ্চ কার্ড যখন ছিল সেই সময়কার কাজ। পাঞ্চ কার্ড নামক যন্ত্রের সাহায্যে গণনা প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার অপারেটরের কাছে প্রেরণ করতে হতো। ব্যাচ অপারেটিং সিস্টেমটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আসছে টাইম শেয়ারিং, যেটা রিয়েল টাইম বা টাইম শেয়ারিং। অনেকগুলো কাজ খুব নিখুঁতভাবে সম্পন্ন করতে গেলে যেভাবে প্রসেস করা হয় কোনো একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেমের দ্বারা, সেটাই হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিংটা হচ্ছে সিপিইউর ওপর সময় দিয়ে ভাগে ভাগে কোনো একটা কাজ করা। অনেকগুলো টার্মিনাল বা গেট থাকে যেটা নেটওয়ার্কে আছে, অনেকগুলো মেশিনের মধ্যে একটা টার্মিনাল বা গেট থাকে, যার মাধ্যমে প্রসেসরের মধ্যে সময় বিভাজন করে অনেকগুলো কাজ ভাগে ভাগে সম্পন্ন করা যায়। সেটা হচ্ছে টাইম শেয়ারিং। আর রিয়েল টাইম হচ্ছে কোনো একটা কাজ নিখুঁত সময়ের মধ্যে করতে গেলে যে অপারেটিং সিস্টেম লাগে সেটা হচ্ছে রিয়েল টাইম। যেমন রকেট উৎক্ষেপণ, পরমাণু উৎক্ষেপণ, এই সমস্ত জায়গায়, আবহাওয়া বিশারদ, এই সমস্ত জায়গায় কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম লাগে। এরপরে আসছি আমরা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এইটা গুরুত্বপূর্ণ। মাল্টি প্রোগ্রামিং বলতে আমাদের যে
কম্পিউটার আছে যেটা অপারেটিং সিস্টেম, এর মধ্যে একাধিক প্রোগ্রাম বা একাধিক টাস্ক যেটা করা যায় সেটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে উইন্ডোজের মধ্যে আমরা একাধিক কাজ করতে পারি, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং। ঠিক আছে, একসাথে হয়তো আমরা কোনো পেইন্ট করছি বা আবার একসঙ্গে গানও শুনছি, পেইন্ট করছি আবার গানও শুনছি, বা কোনো একটা জায়গায় কোনো ফাইল কপি করতে দিয়েছি, এগুলো হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বা মাল্টিটাস্কিংও বলা যায়। এরপর রয়েছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। কোনো একটা অপারেটিং সিস্টেম কোনো পার্টিকুলার একটা মেশিনে ইনস্টল হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার। একটা কম্পিউটারে একজন ব্যবহারকারী বসে কাজ করবে, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আবার সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেমও আছে, এটাকে দুইভাবে ভাগ করা যায়। এখানে একজন ব্যবহারকারী একটা সময়ে শুধুমাত্র একটাই কাজ করতে পারবে, যেমন ডজ হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস, যার মাধ্যমে কি কোনো একটা ব্যক্তি একটা সময় বসে একটাই কাজ করতে পারবে। আরেকটা আছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, যেটা উইন্ডোজ, লিনাক্স, উবুন্টু, কুবুন্টু এই ধরনের বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট মানে গ্রাফিক ইউজার ইন্টারফেস সফটওয়্যারগুলো আছে, যেটা একসাথে বসে মানে একসাথে একটা ব্যক্তি একবারে বসে একাধিক কাজ করতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে এই ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটার ইউজারের মধ্যে কাজ করতে পারে, নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানও করতে পারে। কোনো একটা জায়গায় পার্টিকুলার যদি কোনো একটা সার্ভার থাকে, সেই সার্ভার থেকে একাধিক ব্যক্তি বসে অনেকগুলো মেশিনে বসে একসাথে কাজ করতে পারে এবং তাদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে, সেটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজ এনটি, ইউনিক্স, লিনাক্স এগুলো সব হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এরপরে আসছি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। এই ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক প্রসেসর থাকে, এদের মধ্যে একাধিক কাজ করা সম্ভব হয়। যেহেতু একাধিক প্রসেসর আছে, তার মধ্যে একাধিক মাল্টিটাস্কিং কাজ করা সম্ভব হবে। এরপরের প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে কত ধরনের ইউজার ইন্টারফেস দেখা যায়, তাদের সম্পর্কে বা তাদের বৈশিষ্ট্যগুলো লেখো। কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস দু প্রকার, অনেক আগেই বলেছিলাম। একটা CUI, যেটাকে বলা হয় ক্যারেক্টার ইউজার ইন্টারফেস অথবা কমান্ড ইউজার ইন্টারফেস। আরেকটা হচ্ছে GUI, যেটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড ইউজার ইন্টারফেস বা CUI এটা অপারেটিং সিস্টেমের সমস্ত কাজগুলিকে টেক্সট ভিত্তিক কমান্ডের মাধ্যমে দেওয়া হয়, ক্যারেক্টারের মাধ্যমে দেওয়া হয়, ওই জন্য নাম দেওয়া হচ্ছে CUI। শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে কমান্ড টাইপ করে বিভিন্ন কাজগুলো সম্পন্ন করা যায়, যেমন হচ্ছে ডজ, ইউনিক্স এগুলো। এর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। কমান্ডের মাধ্যমে কাজ করতে হয়, মাউসের ব্যবহার নেই। এই ধরনের অপারেটিং সিস্টেমে এক বর্ণের স্ক্রিন দেখা যায়, এক বর্ণ বলতে শুধুমাত্র কালো, তার উপরে সাদা লেখা। আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা একটা এন্টারটেইনমেন্ট জাতীয় সফটওয়্যার, যার সাহায্যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি আইকন হিসেবে কাজ করে। ছোট ছোট ডেস্কটপের উপর ছোট ছোট আমরা দেখতে পাই, যেমন মাই কম্পিউটার, রিসাইকেল বিন, পেন্টের কোনো একটা আইকন, এগুলোকে আইকন বলা হচ্ছে, ছোট ছোট ছবিগুলোকে। সেগুলো আমরা কি করি, মাউস পয়েন্টার দিয়ে ওপেন করে কাজ করতে পারি। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের এক ধরনের বৈশিষ্ট্য। যেমন উইন্ডোজ, উবুন্টু এইগুলো এক একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত সিস্টেম সফটওয়্যার। এর বৈশিষ্ট্য পড়তে হবে। মাউস পয়েন্টারের সাহায্যে বিভিন্ন আইকন বা মেনুর ওপর ক্লিক করে সমস্ত কাজ করা যায়। এই ধরনের ব্যবহারকারীরা অপারেটিং সিস্টেমে অনেকটা সুবিধাজনক, অনেকটা সহজ কাজ করা এই ক্ষেত্রে। এরপর আসছে আমরা বুটিং। কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ মানে ইলেকট্রিসিটি দেওয়ার পরে যখন আমরা পাওয়ার অন করি, যখন ব্যবহারকারী কাজের উপযুক্ত ইন্টারফেস পায়, তখন তাকে বুটিং বলা হয়। এই কম্পিউটার সিস্টেমে বুটিং প্রোগ্রামগুলো রম বা হার্ড ডিস্ক থেকে প্রাইমারি মেমোরি বা র্যামের মধ্যে স্টোর হয় বা স্থানান্তরিত হয়। এই ধরনের বুটিং দু প্রকার, একটা হচ্ছে কোল্ড বুটিং, একটা ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং হচ্ছে কম্পিউটার সিস্টেমে যখন ইলেকট্রিসিটি চালু থাকে
তখন সেই সিস্টেম বক্সে বা ক্যাবিনেটের সুইচ অন করার পরে যে বুটিং হয় সেটাকে বলা হচ্ছে কোল্ড বুটিং। আর একটা ওয়ার্ম বুটিং যখন আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায়, কোনো একটা সময় হয়তো মাল্টিটাস্ক অনেকগুলো কাজ একসাথে শুরু করে দিয়েছি এবং প্রসেসর হ্যাং হয়ে গেছে, কোনো কাজ প্রসেস করতে পারছে না, তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মানে সিটিআরএল মানে কন্ট্রোল প্লাস ALT মানে অল্টারনেট প্লাস ডেল, এই 3টে বাটন একসঙ্গে চেপে আমরা একটা অপশন পাই প্রসেসর ম্যানেজমেন্ট বা প্রসেস ম্যানেজমেন্টের যে অংশটা পাই, টাস্ক ম্যানেজার। সেই টাস্ক ম্যানেজারের সাহায্যে কিন্তু আমরা সেই প্রোগ্রামগুলোকে প্রসেসটা বন্ধ করে দিতে পারি। ডাইরেক্ট প্রসেস যেখান থেকে হচ্ছে সেখানে গিয়ে আমরা বন্ধ করে দিতে পারি এবং কম্পিউটার আগের মতো সচল হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ওয়ার্ম বুটিং। আর কোল্ড বুটিং হচ্ছে যখন হ্যাং হয়ে যায় কোনো আমাদের কম্পিউটার, তখন ডাইরেক্ট পাওয়ার অফ করে পাওয়ার অন করে আবার নতুন করে চালু করার পদ্ধতিকে বলা হচ্ছে কোল্ড বুটিং। তাহলে এই ওয়ার্ম বুটিং আর কোল্ড বুটিং এটা খুব গুরুত্বপূর্ণ। বুটিং প্রসেস কাকে বলে সেটাও গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে পড়তে হবে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আবার অন্য টপিক নিয়ে আসবো।